হাই স্টুডেন্ট, আজ অঙ্কের ক্লাসে আমি যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করব সেই কোশ্চেনটি হলো প্রাথমিক স্তরে গণিত শিক্ষণের লক্ষ্যসমূহ। প্রাথমিক স্তরে গণিত শিক্ষণ। এখন এর আগে আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, সেটা ছিল গণিত শিক্ষার লক্ষ্যসমূহ। এখানে প্রশ্নটা হচ্ছে গণিত শিক্ষণের লক্ষ্যসমূহ। দুটো প্রশ্ন সম্পূর্ণভাবে আলাদা। ওটার ক্ষেত্রে তিনটে ডোমেন ছিল, তিনটে ক্ষেত্র ছিল। এটার ক্ষেত্রে লক্ষ্যগুলো আলাদা আলাদা। তো এটার ক্ষেত্রে প্রধান তিনটি লক্ষ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে শৃঙ্খলাগত লক্ষ্য, তার কতগুলো ভাগ আছে। 2 নম্বরে আছে ব্যবহারিক লক্ষ্য, তার কতগুলো ভাগ আছে। তারপর আছে বিনোদনমূলক লক্ষ্য। তো এই শৃঙ্খলাগত লক্ষ্যটা নিয়ে প্রথম যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে গণিত মনকে শৃঙ্খলাবদ্ধ হতে সাহায্য করে। গণিত শুধুমাত্র যে শিক্ষার্থীদের মননকে নিয়ন্ত্রণ করে তা নয়, শিক্ষার্থীদের চিন্তা এবং যুক্তিমূলক যে ক্ষমতা রয়েছে সেটাকেও বিকাশ করতে সাহায্য করে। বিভিন্ন মনোবিদদের মতে গণিত হলো একটা যুক্তি অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায়। গণিতের একটি সঠিক এবং যথার্থ বিজ্ঞান বলা যেতে পারে। গণিত যে কোনো রকমের কুসংস্কার, যে কোনো রকমের ধর্মীয় যে গোঁড়ামি, সেগুলো সঠিকভাবে যুক্তির দ্বারা সেটা ব্যাখ্যা করতে সাহায্য করে। অর্থাৎ গণিতের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে সেটার মধ্যে রয়েছে সঠিকতা, রয়েছে নৈর্ব্যক্তিকতা, রয়েছে মৌলিকত্ব রয়েছে। এগুলো গণিতের একটা মৌলিক বৈশিষ্ট্য। তো গণিতের যে শৃঙ্খলাগত লক্ষ্যগুলি, এগুলোকে সংক্ষেপে যদি আলোচনা করা যায়, আমরা প্রথমেই পাবো আমাদের প্রথমে রয়েছে যে যৌক্তিক চিন্তার বিকাশ ঘটাতে সাহায্য করে। যৌক্তিক চিন্তার বিকাশ ঘটাতে সাহায্য করে বলতে কোন জিনিসটি বলা হয়েছে না, গণিত শিক্ষার্থীদের মধ্যে যে যৌক্তিক চিন্তা ভাবনা, বিচার করার ক্ষমতা এবং সেটাকে উন্নত করার যে উপায়, সেটা করতে সাহায্য করে থাকে গণিত। গণিত সর্বদা যুক্তির দ্বারা সত্যকে সঠিকভাবে উপস্থাপিত করতে সাহায্য করে থাকে। এবার 2 নম্বরে যেটা আছে মানসিক শক্তির বিকাশ। এখানে 2 নম্বর যে পয়েন্টটা আছে মানসিক শক্তির বিকাশ। মানসিক শক্তির বিকাশ কীভাবে ঘটাতে সাহায্য করে না, গণিত শিক্ষার্থীদের জ্ঞান প্রতিনিয়তই সেটা আহরণ করতে, সেটাকে অর্জন করতে এবং সেটা সঠিকভাবে সঠিক উপায়ে একটা মানসিক শক্তির উন্নয়ন করতে সাহায্য করছে। এছাড়া নিয়মিত এটা গণিত চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মনঃসংযোগ বৃদ্ধি পাচ্ছে। তারপর যেটা আছে মৌলিক চিন্তার বিকাশ। শিক্ষার্থীদের একটা মৌলিক চিন্তাভাবনা বিকাশ ঘটাতে গণিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর শেষ যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে বাস্তব সমস্যার সমাধান। তো বাস্তব সমস্যার সমাধান কীভাবে গণিত সাহায্য করে থাকে না, বাস্তব সমস্যার সমাধান অবশ্যই সাহায্য করে থাকে। শিক্ষার্থীরা যে গাণিতিক যুক্তিটা শিখছে, সেই গাণিতিক যুক্তির সাহায্যে তারা সঠিকভাবে কাজে লাগাচ্ছে এবং বিভিন্ন ধরনের বাস্তবে তারা যে বাস্তব জীবনের ক্ষেত্রে যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই সমস্যাগুলোকে তারা সহজেই সমাধান করতে পারছে। এরপর আমরা 2 নম্বর যে অপশনটি আছে সেটি হচ্ছে ব্যবহারিক লক্ষ্য। ব্যবহারিক লক্ষ্য। এখানে ব্যবহারিক লক্ষ্য বলতে কি বলা হয়েছে, গণিতকে আমরা যেভাবে ব্যবহার করে থাকি। গণিত সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার, এটা রজার বেকন বলেছিলেন যে গণিত হলো সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার। তো বর্তমানকালে কোনো একটা ব্যক্তি গণিতের যে প্রাথমিক জ্ঞান সেটা ব্যবহার না করে তার জীবনযাপন করাটা অসম্ভব। সে তার অজান্তেই সে কিন্তু অঙ্কটাকে ব্যবহার করছে। একটা সাধারণ মানুষ পড়া বা লেখা ছাড়া তার দৈনন্দিন কাজ করতে পারবে, কিন্তু তিনি গণনা এবং হিসাব এটা ছাড়াও সে কিন্তু এক মুহূর্ত কখনোই চলতে পারে না। হিসাব আর গণনা তার সবসময়ের জন্য প্রয়োজন। তাই প্রত্যেক ব্যক্তিরই প্রাত্যহিক জীবনে যে কাজকর্ম, যে তার কাজকর্ম পরিচালনা করার জন্য যে জিনিসটার প্রয়োজন, যে দক্ষতাটার প্রয়োজন, সেটা কিন্তু গণিতের মৌলিক জ্ঞান থেকে সে করতে পারবে। গণিতের যদি মৌলিক জ্ঞানটা না থেকে থাকে তাহলে সে কিন্তু করতে পারবে না। গণিতের জ্ঞান এবং সে দক্ষতা এইগুলো সাহায্যে
সে কী করবে, তার প্রাত্যহিক জীবনটা চালাবে। এবং এটা আমরা আরও ভালোভাবে রপ্ত করতে পারবো যদি আমরা যে মৌলিক যে পদ্ধতিগুলি রয়েছে গণিতের, সেগুলো যদি আমরা শিখে থাকি। তাহলে একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যবসায়ী, একজন শিল্পপতি, একটা ধনী ব্যক্তি, যে কেউ বলি না কেন, বা শ্রমিকের কথাই যদি বলি না কেন, তারা প্রত্যেকেই কিন্তু তাদের নিজেদের বেতন সম্পর্কে তারা ওয়াকিবহাল। প্রত্যেকেরই বাজার থেকে কেনাকাটা করতে হয়, প্রত্যেককে আয় ব্যয়ের একটা সমন্বয় রেখে তাকে হিসাব নিকাশ করে খরচ করতে হয়। তাহলে যে কোনো হিসাব নিকাশই করা হোক না কেন, যে কোনো গণনাই করা হোক না কেন, সেগুলো সব ক্ষেত্রে কিন্তু গণিতকে প্রয়োজন। অর্থাৎ বাস্তব জীবনে প্রত্যেক ব্যক্তিরই আয় ব্যয়ের হিসাবের মাধ্যমে তারা জীবন ধারণের ধাপে ধাপে এগিয়ে চলে, সেইখানে কিন্তু গণিতটা প্রয়োজন। তাহলে দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে গণিতকে ব্যবহার করতে দেখা যায়, যেমন হচ্ছে হিসাব বিদ্যার ক্ষেত্রে, দোকানের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে, জীবন বিমার ক্ষেত্রে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, পোস্টাল কাজের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই, দেখব সেখানে গণিতকে ব্যবহার করছে। এছাড়া বিভিন্ন বস্তুর ওজনের পরিমাপ, বিভিন্ন ক্রয় বিক্রয়, তার যোগ বিয়োগ গুণ ভাগ গণিতের সাহায্যে করা হয়ে থাকে। এবং সে গণিতের প্রতি যদি তার জ্ঞান এবং দক্ষতা না থেকে থাকে, তাহলে কিন্তু এগুলো সঠিকভাবে করাটা মুশকিল। সেই জন্য বিদ্যালয়ে গণিতের অধ্যবসায় একটা কার্যকারী এবং নিয়মানুগ প্রক্রিয়া প্রদান করে থাকে সেই প্রাথমিক স্তর থেকে। তাহলে গণিতের এই যে ব্যবহারিক লক্ষ্যগুলো এখানে সংক্ষেপে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখতে পাবো যে এখানে প্রথমে বলেছে দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার। তাহলে আমরা একটু আগে এই দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার সম্পর্কে কিছু কথা বললাম, যে ব্যক্তিগত জীবনে বিভিন্ন কাজ, এমনকি আয় ব্যয়ের হিসাব বা বাজার করা, গণনা করা ইত্যাদি প্রতিটি কাজে আমরা গণিতকে ব্যবহার করে চলেছি। অর্থাৎ দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের মধ্যে আমরা গণিতের সঙ্গে ওতপ্রোতভাবে বা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছি। এবার 2 নম্বর যে পয়েন্টটি রয়েছে, বিজ্ঞানের হাতিয়ার হিসাবে গণিতের ব্যবহার। দেখো, এই পয়েন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গণিতকে হাতিয়ার করে যে বিজ্ঞানের যে হাতিয়ার হিসাবে গণিতের ব্যবহার, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যে গণিতের জ্ঞান, এটার উপর ভিত্তি করে কিন্তু বিজ্ঞানের যা কিছু রয়েছে সমস্ত কিছুর উৎপত্তি হয়েছে এবং সেটা অগ্রগতি ঘটে চলেছে, সেটা আমরা লক্ষ্য করে থাকি। তাহলে বিজ্ঞানের অন্তর্গত যত কিছু জিনিস রয়েছে সমস্ত জিনিসগুলোই আমরা দেখতে পাচ্ছি যে এই বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে হয়ে চলছে। কিভাবে হয়ে চলছে না, যে কোনো বিষয়ের পরিমাপগত তো একটা দিক আছে, সেই দিকটার কথা যদি আমরা ভাবি, তাহলে দেখতে পাবো যে পরিমাণগত দিকটির ক্ষেত্রে গণিত কিন্তু সবসময় সহযোগিতা করে যাচ্ছে। আমরা যে কোনো পদার্থবিজ্ঞান যে কোনো যে সূত্রগুলো রয়েছে, যেমন গতির সূত্র যদি বলি, মহাকর্ষের সূত্র যদি বলি, বয়েলের সূত্র যদি বলি, চাপের সূত্র যদি বলি, প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাবো সেটা কিন্তু গণিতের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে এবং প্রতিটা সূত্রই গণিতের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। পদার্থবিজ্ঞানের যত সমস্ত জিনিসই আছে সমস্ত জিনিসগুলোই গণিতের উপর ভিত্তি করে সেইটার দ্বারা গবেষণার দ্বারা যে লক্ষ্য ফলটা এসে থাকে, সেটা কিন্তু চূড়ান্ত রূপ দেওয়ার জন্য গণিতটা কিন্তু প্রয়োজন। এই গণিতের সাহায্যে কিন্তু সেটা চূড়ান্ত রূপ পেয়ে থাকে। এছাড়া যদি রসায়নের কথা বলি, তাহলে রসায়নের যে নীতিগুলো আছে সেটা গণনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। কোনো রসায়নের যে রাসায়নিক সমীকরণ, সেই রাসায়নিক সমীকরণটা কীভাবে হয়ে থাকছে না, রাসায়নিক সমীকরণে যে সমতা বিধান করতে হয়ে থাকে, সেই সমতা বিধানটা যদি আমরা পরীক্ষাগারে যদি গণিতকে ব্যবহার করে সেটা যদি না করে থাকি, তাহলে কিন্তু সেটা কখনোই সফল হবে না। আবার জীববিদ্যার ক্ষেত্রে গণিতের ব্যবহার লক্ষ্য করা যায়। প্রাণীবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা যে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে গণিতের ব্যবহার করা হয়ে থাকে। শারীরিক গঠন, নির্দিষ্ট বৃদ্ধি বিকাশের ধারণা, শ্বসনের হার, এছাড়া অঙ্গ প্রত্যঙ্গের সংখ্যা, হাড়ের সংখ্যা ইত্যাদিগুলো আমরা গণিতকে প্রয়োজন বোধ করি।
এছাড়া এখানে আরেকটি যে পয়েন্ট ছিল যে পেশাগত উৎকর্ষ লাভে গণিতের ব্যবহার। পেশাগত উৎকর্ষের ক্ষেত্রে গণিতের ব্যবহার অপরিহার্য। বিভিন্ন ধরনের পেশার সঙ্গে যুক্ত মানুষজন তাদের নিজস্ব পেশার অন্তর্গত বিভিন্ন কাজে গণিতকে তারা ব্যবহার করছেন। যোগাযোগের মাধ্যম হিসাবে গণিতের ব্যবহার, সেই যে পয়েন্টটি আছে যোগাযোগের মাধ্যম হিসাবে গণিতের ব্যবহার, যোগাযোগের মাধ্যম হিসাবেও গণিতকে ব্যবহার করা হচ্ছে। আমরা বিভিন্ন বিনিময়, ভাবের আদান প্রদান, আলাপ আলোচনা এবং ঠিকমতো মনের ভাব প্রকাশের জন্য গণিতের জ্ঞানের আমরা ভাষাকে ব্যবহার করে থাকি। আমাদের যে শেষ পয়েন্টটি ছিল সেটা হচ্ছে বিনোদনমূলক লক্ষ্য। সাধারণ অর্থে মনে হয় যে গণিত একটি নীরস জিনিস, গণিতের মধ্যে কোনোরূপ রসকস বলে কিছু নেই। তাহলে একটা বিমূর্ত ধারণা, বিমূর্ত বিজ্ঞান, এই জন্যই গণিতটাকে আমাদের নীরস লেগে থাকে। কিন্তু অধিকাংশ শিক্ষার্থীদের মধ্যে এটা মনে হলেও যে গণিত একটি নীরস জিনিস, এটার প্রতি তাদের সঠিক যে মনের মধ্যে আগ্রহটা আসে না, তারা পোষণ করে না। তো তা সত্ত্বেও যদি সঠিকভাবে আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যাবে গণিতের মধ্যেও কিন্তু একটা বিনোদনমূলক দিক রয়েছে। এই বিনোদনমূলক দিকটা শিক্ষার্থীদের মধ্যে যদি সঠিকভাবে তাদেরকে ওই গণিত বিষয়ের প্রতি তাদের আগ্রহ এবং মনোযোগ সৃষ্টি করা যায়, তাহলে গণিতের যে সমস্ত জিনিসগুলি রয়েছে সেগুলো সাহায্যই করতে হবে। গণিতের প্রতিসাম্য, মিল এবং আকারের মধ্যে যে বিভিন্ন ধরনের শিল্প এবং সৌন্দর্যমূলক যে কাজগুলো হয়ে থাকে সেইটা কিন্তু ভিত্তি করে রয়েছে গণিতের সাহায্যে। প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের মধ্যে যদি কুইজ করা হয়, যদি প্যাজেল করা হয়, জাদু স্কোয়ার করা হয় ইত্যাদি সমস্যা সমাধানের মাধ্যমে তারা যদি সাফল্য পেয়ে থাকে, সেই সাফল্য লাভের পরে তাদের মধ্যে একটা উচ্ছ্বাস, একটা আনন্দের, মনের মধ্যে একটা আনন্দ তারা খুঁজে পায় এবং তারা একটা মনের মধ্যে চ্যালেঞ্জিং একটা ক্ষমতা তাদের মধ্যে তৈরি হয়ে থাকে। এছাড়া শিশুদের মধ্যে যে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে এগুলোর মধ্যেও তারা প্রকৃতি খোঁজার চেষ্টা করে থাকে। তাহলে এই তিনটে জিনিস ছিল প্রাথমিক স্তরে গণিত শিক্ষণের লক্ষ্যের সময় তিনটি মেয়ে জিনিস ছিল। একটি শৃঙ্খলাগত লক্ষ্য, একটি ব্যবহারিক লক্ষ্য, একটি বিনোদনমূলক লক্ষ্য। এই তিনটি লক্ষ্য ছাড়াও এগুলোর আরও কতগুলি লক্ষ্য আছে, সেই লক্ষ্যগুলো আমরা ডিসকাস না করলেও এই পয়েন্টের সাথে বুঝতে পারবো। সাংস্কৃতিক লক্ষ্য, সামাজিক লক্ষ্য, প্রজ্ঞামূলক লক্ষ্য, নৈতিক লক্ষ্য, আন্তর্জাতিক লক্ষ্য, অভিযোজনগত লক্ষ্য, মনস্তাত্ত্বিক লক্ষ্য, স্বশিক্ষা লক্ষ্য, ক্ষমতা উন্নয়ন সংক্রান্ত লক্ষ্য, সমন্বয়পূর্ণ উন্নয়নমূলক মূল্যায়ন সংক্রান্ত লক্ষ্য, মনোবৈজ্ঞানিক মনোভাব সম্পর্কিত লক্ষ্য। এই লক্ষ্যগুলিও আমরা আলোচনা করতে পারি। এই গণিত শিক্ষণের লক্ষ্য সময়ের মধ্যে এই পয়েন্টগুলোকে আমরা দিতে পারি। তো এই প্রশ্নটি যদি বড় আকারে আসে তখন আমরা এই সমস্ত পয়েন্টগুলি দেবো। যদি সেটা 7 নম্বর কি 4 নম্বর আসে তাহলে আমরা এই যে তিনটি প্রধান লক্ষ্যের কথা বলা হয়েছে, শৃঙ্খলাগত লক্ষ্য, ব্যবহারিক লক্ষ্য এবং বিনোদনমূলক লক্ষ্য, এই তিনটি লক্ষ্যকেই আমরা শুধুমাত্র এই পয়েন্টগুলোকে ডিসকাস করবো বা এই সম্পর্কে বলবো। ওকে, থ্যাংক ইউ।